আমাদের এই চ্যানেলের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেল হরর ভার্স। আজ আপনারা শুনবেন নীলাদ্রি রায়ের কলমে কুয়ো। গল্প পাঠে পার্থ, গল্পের সূত্রধার টিম হরর ভার্স। বিভিন্ন চরিত্রে রানা, পার্থ ও মৌসুমী। শুনতে থাকুন আজকের গল্প কুয়ো। ট্রেনটা গিয়ে থামলো ছোট্ট একটা প্ল্যাটফর্মের আলো ম্লান, চারপাশে যেন আধো আধার। অরিন্দম নেমে এলো ছেলের হাত ধরে। মিতালি নামতে নামতেই একটু হাঁপিয়ে উঠলেন। শহুরে জীবনে এতদিন কাটানোর পর গ্রামীণ স্টেশনের নির্জনতা তার চোখে বেশ অদ্ভুত লাগছিল। অরিন্দম বলল, চল, এখান থেকে আর একটু ভ্যান রিক্সায় গেলেই বাড়ি। অর্ক চারিদিকে তাকাচ্ছিল। কোলাহল নেই, শুধু দূরে জোনাকির আলো ঝিকমিকি করছে। সে হেসে বলল, মা, এখানে তো শহরের মতো শব্দ নেই, কত শান্ত। মিতালি মৃদু হেসে মাথা নাড়লেন। যদিও তার চোখে পড়ছিল প্ল্যাটফর্মে প্রায় কেউ নেই, কেবল দু একজন চুপচাপ বসে আছে অন্ধকারে। ভ্যান রিক্সা ছেড়ে দিল কড়িকাঠে কড়কড় শব্দ তুলে। রাস্তার দুই পাশে মাঠ, কোথাও জল জমে চকচক করছে। বৃষ্টির পর কাদা, ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার একটানা আওয়াজ। অর্ক জানলা দিয়ে তাকিয়ে জিজ্ঞাসা করল, বাবা, তুমি ছোটবেলায় এখানে খেলতে? হ্যাঁ, আমি আর আমার বন্ধুরা সারাদিন ওই মাঠে খেলতাম। আম গাছের নিচে বসে গল্প শুনতাম দাদুদের কাছ থেকে। তখন এসব এত ভয়ানক লাগতো না। তাহলে এখন কেন এত ফাঁকা? এত বড় গ্রাম, অথচ পথে কাউকে দেখলাম না। ভ্যান চালক হঠাৎ হেসে বলল, মা, আজকাল সবাই শহরে চলে গেছে, খালি বুড়ো বুড়িরা থাকে, রাত্রে তো কেউ বেরোয় না। মিতালির বুকের ভেতরটা হালকা একটা কাঁপুনি ঢুকে গেল, তবে মুখে কিছু বললেন না। গেটের সামনে নামতেই ভ্যান চালক ভাড়া নিয়ে তাড়াহুড়ো করে চলে গেলেন। অর্ক অবাক হয়ে বলল, বাবা, এত তাড়াহুড়ো করে কেন চলে গেল? গ্রামের লোকেরা একটু এভাবেই চলে, অন্ধকার হলে আর থাকতে চায় না। সামনে দাঁড়িয়ে থাকা বাড়িটার দিকে তাকিয়ে মিতালির বুকটা ধক করে উঠল। বড় দোতলা, লাল ইটের গায়ে শ্যাওলা জমে গেছে। জানলাগুলো ঝড়ে ভাঙা, আর লোহার গেটে লতা গাছ জড়িয়ে আছে। বাড়িটার চারপাশে কেমন একটা স্যাঁতসেঁতে গন্ধ, যেন বহু বছর আগে কারো শ্বাস পড়েনি। অর্ক উৎসাহ হয়ে বলল, বাহ, কি বড় বাড়ি! এখানে আমি ঘুরে বেড়াবো। অরিন্দম হেসে চাবি বের করল। দেখেছো, এতদিন বাদে এই দরজা আবার খোলা হবে। দরজাটা খুলতে ভেতর থেকে কেমন একটা ঠান্ডা বাতাসের ধাক্কা এলো। ধুলো, মাকড়সার চাল আর পায়ে পাতা মচমচে আওয়াজ। কিন্তু আশ্চর্যজনকভাবে ভেতরে আসবাবপত্র ঠিকঠাক আছে। পুরনো কাঠের টেবিল, মেঝেতে দাদুর চৌকি, দেওয়ালে পুরনো ছবির ফ্রেম। অর্ক ছবিগুলো দেখতে দেখতে থমকে গেল। মা, দেখো, এটা কার ছবি? মিতালি ধুলো মুছে ফ্রেমটা দেখলেন। এক মহিলার সাদা কালো ছবি, চোখ দুটো অদ্ভুতভাবে গম্ভীর। মিতালি ফিসফিস করে বললেন, হয়তো কারোর আত্মীয় হবে, তবে চোখ দুটো কেমন অস্বস্তিকর। তুমি এসব ভাবছো কেন? ওসব দাদুর সময়ের ছবি। বাড়ির বারান্দায় বসে তিনজন খিচুড়ি খেতে খেতে হাওয়া খেল। ঝোপঝাড় তুলছে, দূরে ব্যাঙ ডাকছে। অর্ক হঠাৎ জিজ্ঞাসা করল, বাবা, এখানে তোমরা ভূতের গল্প শুনতে? আমরা ছোটবেলায় কত গল্প শুনতাম, গাছের ডাইনি, শ্মশানের প্রেত, কুয়োর আত্মা। কিন্তু এসব কেবল গল্প মাত্র। তুমি এসব নিয়ে মজা করো না তো, ছেলেটা ভয় পাবে তো। আমি ভয় পাই না মা, কাল আমি একা দোতলায় ঘুমাবো। একদম না, সবাই একসাথেই ঘরে থাকবো। অর্ক মুখ গম্ভীর করে চুপ করে গেল।
আধো রাতের দিকে সব আলো নিভে গেল। চারপাশে গভীর নীরবতা, কেবল ঝিঝি পোকার আওয়াজ আর হাওয়ার শব্দ। অর্ক ঘুমোতে না পেরে চুপচাপ চোখ খোলা রাখল। তখনই তার মনে হলো দোতলার জানলার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে। অল্পক্ষণের জন্য ছায়াটা নড়ল, আবার নিস্তব্ধ। অর্ক গলা শুকিয়ে ফিসফিস করে বলল, মা, তুমি জেগে আছো? কোনো উত্তর এলো না, শুধু বাইরের হাওয়ার শব্দ আর দূরে কুকুরের হালকা ডাকে রাতটা আরো অস্বস্তিকর হয়ে উঠল। সকালে রোদ উঠতে বাড়িটার আবহ বদলে গেল। উঠোনে রোদ পড়ে ঝিকমিক করছে, গাছের পাতায় শিশির জমে। দূরে গ্রামের বাচ্চারা খেলছে। মিতালি রান্নাঘরে ঢুকে দেখলেন চুল্লিটা এখনো অক্ষত, একটু মুছে নিলেই ব্যবহার করা যাবে। অর্ক তখন উঠোনে দাঁড়িয়ে চারপাশ দেখছিল। কুয়োর ধার দিয়ে একটা লতা গাছ চড়ানো, কুয়োটার উপর কাঠের ঢাকনা দেওয়া, তবু ভেতর থেকে হালকা ঠান্ডা বাতাস বেরোচ্ছে বলে মনে হলো। অর্ক বাবাকে বলল, বাবা, এই কুয়োতে কি এখনো জল আছে? হ্যাঁ, আছে তো। আগে এটাই ছিল সবার জলের উৎস। অর্ক কৌতূহল নিয়ে ঢাকনাটা তুলতে চাইছিল। তখনই মিতালি তাড়াহুড়ো করে চিৎকার করলেন, না, ওটা ছোবে না। জানো তো ভিতরে কত পোকামাকড় থাকতে পারে। অর্ক অনিচ্ছা নিয়ে সরে এলো। সেদিন বিকেলে অরিন্দম অর্ককে নিয়ে হাঁটতে বেরোলেন। মিতালিও গেলেন। গ্রামের রাস্তাগুলোতে ফসলের গন্ধ, কোথাও গরু চড়ছে, কোথাও মহিলারা ধান শুকোচ্ছে। এক বৃদ্ধ বসেছিল পুকুর ঘাটে। অরিন্দম তাকে দেখে এগিয়ে গেলেন। নমস্কার কাকু, চিনতে পারলেন? আমি অরিন্দম, গোপালচন্দ্রের নাতি। আরে, তুমি বহু বছর পরে ফিরলে। তোমাদের বাড়ি তো একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল, এখন আবার খুললে? হ্যাঁ কাকু, ছেলেকে নিয়ে কয়েকদিন থাকবো। দাদু, ওই বাড়ি এতদিন ফাঁকা ছিল কেন? সব কথা থাক, তবে শুনেছি তোমাদের দোতলার ঘর কেউ ব্যবহার করে না। কেন? থাক, তুমি এসব না জেনে ভালোই আছো। মিতালি অস্বস্তি নিয়ে অরিন্দমের দিকে তাকালেন। অরিন্দম কিন্তু জোর করে হাসি চাপলেন। গ্রামের লোকেরা অকারণে ভয় পায়, এসব বিশ্বাস করো না। সন্ধ্যের পর অরিন্দমের পুরনো বন্ধু রতন তাদের বাড়িতে এলো। সেই একমাত্র প্রতিবেশী যিনি আনন্দের সাথে অরিন্দমকে স্বাগত জানালেন। রতন হেসে বলল, আরে, এই যে একেবারে শহুরে বাবু হয়ে গেছিস। ছেলে তো একবারে মায়ের মতো দেখতে। অর্ক হেসে বলল, কাকু, এখানে কি রাতে সবাই এত তাড়াতাড়ি ঘরে চলে যায়? হ্যাঁ, আমাদের গ্রামে রাত মানে অন্য জগৎ। সূর্য ডোবার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তুই খেয়াল করেছিস তো? হ্যাঁ, তাই তো বলছিলাম, শহরে কখনো এরকম চুপচাপ থাকে না। কথা আছে, গ্রামে কিছু পুরনো জিনিস আছে যেগুলো অন্ধকার পছন্দ করে, তাই সবাই এড়িয়ে চলে। আরে ছাড় তো এসব, ভূতের গল্প বলে ভয় দেখাবি নাকি? আমি কিছু বলছি না রে, তবে সাবধানে থাকিস। এই পর্যন্ত বলে রতন বিদায় নিল। সেই রাতে বাতাস খুব জোরে বইছিল। বারান্দার জানলা কাঁপছিল ঠক ঠক শব্দে। অর্ক তখন ঘুমোতে পারছিল না। সে বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, ওই দোতলায় যাবো একবার, দেখতে ইচ্ছে করছে। কাল সকালে যাবি, এখন ঘুমো। কিন্তু অর্ক শুয়ে থাকতে থাকতে আবারও মনে হলো দোতলার জানলায় একটা ছায়া নড়ছে। সে চোখ মেলেই তাকিয়ে থাকলো অনেকক্ষণ, কিন্তু এবার আর কিছু দেখা গেল না। পরের দিন সকালবেলায় অর্কের জেদ চরমে উঠল। বাবা, আজ আমি দোতলায় উঠবই। এত বড় বাড়ি ঘুরে না দেখলে কি মজা আছে? ঠিক আছে, চল, তবে সাবধানে চলবি। না, একদম না।
আমি ব্যাপারটাকে ভালো চোখে দেখছি না, কিন্তু সেই বৃদ্ধও কাল বলল যে দোতলার ঘরে নাকি কেউ যায় না। এত সব কথায় কান দিও না। মিতালি কিন্তু চুপ রইলেন না। তবু ছেলের মুখের জেদের সাথে তাকে হার মানতেই হলো। সিঁড়িটার অবস্থা খুব ভালো নয়। কাঠ কেঁপে ওঠে কড়কড় শব্দে। সিঁড়ি বেয়ে উঠতে একটা স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। ধুলো জমে আছে, জানলার ফাঁক দিয়ে আলোর রেখা ঢুকছে। অর্ক উৎসাহ নিয়ে ছুটে গেল একটা দরজার দিকে। বাবা, এটা খুলি? অরিন্দম দরজা ঠেলে দিলেন। দরজাটা খুলতে ভেতরে একেবারে অন্ধকার ঘর। মেঝেতে পুরনো কাপড়ের বাক্স, দেওয়ালে মাকড়সার জাল, আর কোনায় একটা কাঠের আলমারি। অর্ক অবাক হয়ে বলল, এখানে কেউ থাকতো? হয়তো অতিথিদের জন্য ছিল। আমি ছোটবেলায় একবার দুবার এসেছিলাম, তখন এই ঘরটা খালি ছিল। অর্ক মেঝেতে পড়ে থাকা একটা বই তুলে নিল। বইটা একেবারে জীর্ণ, পাতা হলদে হয়ে গেছে। খোলার পর সে বিস্মিত হয়ে বলল, বাবা, সব পাতায় শুধু অদ্ভুত আঁকি বুঁকি, কোনো লেখা নেই। অরিন্দম বইটা নিয়ে উল্টে পাল্টে দেখলেন। সত্যি কেবল দাগ আর বৃত্ত, যেন কেউ রাতের অন্ধকারে বসে পাগলামির মতো এঁকেছে। হয়তো কারো খাতার আঁকি বুকি রাখতো। অর্ক কিন্তু বইটা ফেলে দিল না, চুপচাপ নিজের ব্যাগে রেখে দিল। দোতলার একদম শেষের ঘরটা বন্ধ ছিল। দরজার কপাট ভাঙা, কিন্তু তালা ঝুলছে। অর্ক অবাক হয়ে বলল, বাবা, এই ঘরটা খোলা নয় কেন? জানি না, ছোটবেলাও দেখতাম এটা তালাবদ্ধ। অর্ক হঠাৎই কৌতূহল ভরে তালায় হাত দিল, কিন্তু মিতালি নিচ থেকে চিৎকার করে উঠলেন, অর্ক, ওই ঘরটা ছোবে না, নিচে নামো। অর্ক একটু ভড়কে গেল। অরিন্দম জোর করে হাসলেন। চল চল নেমে যাই, পরে দেখা যাবে। নেমে আসার সময় অর্ক একবার পেছনে তাকালো। দোতলার অন্ধকার করিডোর জুড়ে যেন কারোর নিঃশ্বাস আটকে আছে। এক মুহূর্তের জন্য মনে হলো জানলার ফাঁক দিয়ে কেউ যেন তাকাচ্ছে। বিকেলের দিকে আবার সেই বৃদ্ধের সঙ্গে দেখা হলো। তিনি হেঁটে এসে মিতালিকে আলাদা করে বললেন, বৌমা, শুনেছি তোমরা দোতলায় উঠেছিলে। আপনি জানলেন কি করে? গ্রামের সবাই জানে ওই দোতলার এক ঘরে একসময় এক যুবতী মারা গেছিল। তারপর থেকে ওখান থেকে রাতে আলো দেখা যায়। যারা ঘরে গিয়েছে তারা কেউ ভালো থাকেনি। কে 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 মারা গিয়েছিল? এসব পুরনো কাহিনী। তবে আমি বলবো, বাচ্চাটাকে ওই ঘরের কাছাকাছি যেতে দিও না। কিন্তু আমার স্বামী এসব বিশ্বাস করেন না। অবিশ্বাস করলে ক্ষতি কম হয় না বৌমা, সাবধানে থেকো। সেদিন রাতে অর্ক অনেকক্ষণ জেগেছিল। বারবার তার মনে হচ্ছিল ব্যাগে রাখা সেই বইটা যেন নিচে থেকে খুলে যাচ্ছে। পাতার আঁকিবুকিগুলো অন্ধকারে হালকা আলো ছড়াচ্ছে বলে মনে হলো। অর্ক ফিসফিস করে বলল, মা, কে যেন ডাকছে আমাকে। মিতালি পাশেই শুয়েছিলেন। তিনি ঘুম জড়ানো গলায় বললেন, কি বলছো অর্ক? না মা, কিছু না। কিন্তু ভেতর ভেতর সে অনুভব করছিল দোতলার তালা বন্ধ ঘর থেকে কেউ তাকে সত্যিই ডাকছে। সকালের আলোয় উঠোন ভরে গেল পাখির ডাক আর আম পাতার দোলায়। মিতালি ভেবেছিলেন গ্রামে এসে অন্তত ছেলেটা আনন্দে মেতে উঠবে, কিন্তু অর্ক যেন আজকাল অস্বাভাবিকভাবে চুপচাপ। সে উঠোনে বসে ব্যাগ থেকে বইটা বের করল।
পাতার আঁকিবুকিগুলো মন দিয়ে দেখছে। কখনো হালকা আঙুল বোলাচ্ছে, কখনো ফিসফিস করছে নিজের সাথে। মিতালি জিজ্ঞাসা করলো, অর্ক, কি করছিস? কিছু না মা, খাতাটা ভালো লাগছে। কিন্তু তার চোখের দৃষ্টি অন্যরকম। মিতালির মনে হলো ছেলের চোখের ভেতর যেন গাঢ় কালো ছায়া জমে আছে। দুপুরে খাবার সময় অরিন্দম বললেন, অর্ক, খা বাবা, ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্ক চুপ করে বসেছিল। হঠাৎ সে ফিসফিস করে বলল, ওরা বলে আমি ওখানে গেলে সব কিছু পাবো। কে বলে? অর্ক একগাল হেসে চুপ করে গেল। অরিন্দম বিরক্ত হয়ে বলল, ছেলেটা বাজে গল্প শুনেছে, গ্রামে এসে এসব আজগুবি শুরু করেছে। কিন্তু মিতালির বুক কেঁপে উঠল। অর্ক একেবারে অন্যরকম লাগছে। সেই রাতে সবাই ঘরে শুয়ে পড়ল। অর্ক অনেকক্ষণ এপাশ ওপাশ করল, তারপর হঠাৎ উঠে দাঁড়ালো। চোখ আধো বন্ধ, যেন ঘুমন্ত অবস্থায় হাঁটছে। মিতালি হঠাৎ জেগে উঠে দেখলেন অর্ক দরজার দিকে এগোচ্ছে। অর্ক, কোথায় যাচ্ছিস? অর্ক একদম থামল না, বাইরের উঠোনের দিকে হাঁটছে। তার গলায় ফিসফিস, ও ডাকছে আমাকে কুয়োর ধারে। মিতালি ছুটে গিয়ে ছেলেকে আঁকড়ে ধরলেন। তার শরীর বরফের মতো ঠান্ডা। অরিন্দম দৌড়ে এসে অর্ককে বিছানায় ফিরিয়ে আনলেন। ছেলেটা একেবারে শক্ত হয়ে শুয়ে পড়ল। অরিন্দম বললেন, ঘুমের মধ্যে হাঁটছে, এটা হতেই পারে। না না, এটা সাধারণ ঘুম নয়, ওকে যেন কেউ ডাকছে। পরের দিন দুপুর আবার রতন এলো। সে অর্ককে এক পাশে বসে থাকতে দেখে ফিসফিস করে অরিন্দমকে বলল, দেখছিস তো ছেলেটা কেমন জানি হয়ে গেছে। বলছি সাবধান হ, ও দোতলা ঘরের কাছাকাছি গেলে। তুইও শুরু করলি? এসবের সঙ্গে ছেলের কি সম্পর্ক? যে ঘরে মৃত্যু হয় তার ছায়া থেকে কেউ পালাতে পারে না, তুই চাইলেও পারবি না। অরিন্দম আর কিছু বললেন না, কিন্তু মিতালির গলা শুকিয়ে গেল। রাতে অর্ক আবার ঘুম থেকে উঠে জানলার কাছে গেল। সে বাইরে তাকিয়ে বলল, আমি আসছি, অপেক্ষা করো। মিতালি এবার আর সহ্য করতে না পেরে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। কাকে বলছিস অর্ক? কে ডাকছে তোকে? তুমি শুনতে পাচ্ছ না মা? ওই কুয়োর ধারে সাদা কাপড়ের দিদি। মিতালি বুক কেঁপে উঠল। অরিন্দম দ্রুত জানলা বন্ধ করে দিলেন। যথেষ্ট হয়েছে, কাল আমি পুরোহিতকে ডাকবো। গ্রামে যে মন্দির আছে সেই মন্দিরের পুরোহিতকে। কিন্তু জানলা বন্ধ করার সময় অরিন্দমও যেন হালকা একটা শব্দ শুনলেন, নরম টানা গলা। গ্রামের দিনগুলো ক্রমশ ভারী হয়ে উঠেছিল। দুপুরের রোদও যেন কেমন নিস্তেজ, বাতাসে অদ্ভুত গন্ধ। অর্ক সারাদিন চুপচাপ বসে থাকে, কারোর সঙ্গে ঠিকমতো কথা বলে না। মাঝে মাঝে ফিসফিস করে কিছু বলে, কিন্তু শোনার মতো জোরে নয়। মিতালি বুকের ভেতর অস্বস্তি নিয়ে অরিন্দমকে বললেন, শোনো, আমাদের কিন্তু এখানে আর বেশি দিন থাকা উচিত নয়। অর্কের অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। অরিন্দম কিছু বলার আগে অর্ক হঠাৎই বলে উঠল, না মা, আমরা যাব না, ওরা আমাকে ডাকছে। মিতালি ভয়ে জমে গেলেন। অরিন্দম গভীর মুখে ছেলেকে শক্ত গলায় বললেন, কেউ তোকে ডাকছে না অর্ক, এসব কথা ভুলে যা। কিন্তু অর্ক শুধু হাসল। সেদিন রাতটা ছিল আমাবস্যা। চারদিক কালো অন্ধকার, শুধু কুয়োর ধারে একটা কুয়াশার আস্তর পড়েছে, যেন ধোঁয়া উঠছে ভেতর থেকে। অর্ক হঠাৎ ঘুম থেকে উঠে দরজার দিকে হাঁটা দিল।
এবার সে যেন স্বাভাবিকের চেয়ে অনেক শক্তিশালী। মিতালি আঁকড়ে ধরতে গিয়েও সামলাতে পারলেন না। এই বাবু, অর্ক, এ শোন, কোথায় যাচ্ছিস? কোথায় তুই? আরে শোন, আমার কথা শোন, এদিকে তাকা। আরে যাচ্ছিস কোথায়? আমি আসছি দিদি, আমি আসছি। মিতালি চিৎকার করে ডাকলেন। অরিন্দম, এখানে এসো, বাঁচাও। অরিন্দম ছুটে এলেন। দুজনে মিলে ছেলেকে থামানোর চেষ্টা করলেন, কিন্তু অর্ক যেন অন্য জগতের টানে হেঁটে যাচ্ছিল। অর্ক সরাসরি কুয়োর দিকে এগিয়ে গেল। চারপাশে হাওয়া বয়ে গেল শ শ শব্দে। তালগাছের পাতা ভীষণভাবে কাঁপছিল। কুয়োর কাছে পৌঁছে সে দাঁড়িয়ে হাত বাড়ালো। মিতালিও ছুটে গিয়ে আঁকড়ে ধরলেন ছেলেকে। অর্ক তখন ফিসফিস করে বলে চলল, দিদি বলছে ভেতরে এলে আমি মুক্তি পাবো। এসো, হঠাৎ কুয়োর ভেতর থেকে শব্দ এলো, আমার একটা দীর্ঘশ্বাসের মতো। অরিন্দমের বুক কাঁপলেও জোরে চেঁচিয়ে উঠলেন, কে কে ওখানে? কিন্তু উত্তর এলো না। শুধু কুয়োর অন্ধকারের গহর থেকে ঠান্ডা বাতাস উঠতে লাগলো। অর্ককে ধরে রাখার চেষ্টা করতে করতে দুজনেই খেয়াল করলেন ছেলের চোখ দুটো একেবারে সাদা হয়ে গেছে। কালো মনি নেই, শুধু সাদা, ফাঁকা। মিতালি চিৎকার করে কেঁদে উঠলেন। না, এ আমার ছেলে নয়। অর্ক অদ্ভুত গলায় বলল, আমি তো এখানকারই, এতদিন তোমরা চিনতে পারোনি। অরিন্দম সমস্ত শক্তি দিয়ে ছেলেকে টেনে সরালেন, কিন্তু কুয়ো থেকে হঠাৎ এক ঝড়ের মতো বাতাস উঠল, যেন ওকে টেনে নিতে চাইছে। ঠিক তখনই দূরে মন্দির থেকে শঙ্খধ্বনি ভেসে এলো। গ্রামের পুরোহিত সম্ভবত রাত্রিবেলা পুজো দিচ্ছিলেন। শঙ্খধ্বনি কানে আসতে অর্ক কেঁপে উঠল। চোখ ধীরে ধীরে স্বাভাবিক হলো। সে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। অরিন্দম আর মিতালি কাঁপতে কাঁপতে ছেলেকে কোলে তুলে নিয়ে ঘরে এলেন। অর্ক ঘুমিয়ে পড়ল, কিন্তু মিতালি ঘুমোতে পারলেন না। জানলার ফাঁক দিয়ে কুয়োর দিকে তাকিয়েই রইলেন। দেখলেন কুয়োর ধারে সাদা কাপড় পরা এক মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। সে আস্তে আস্তে মাথা ঘুরিয়ে তাকালো মিতালির দিকে, তারপর অন্ধকারে মিলিয়ে গেল। মিতালির বুকের ভেতর শুধু একটা কথাই ঘুরছিল, ওরা ওরা এখনো ছাড়েনি। ভোরের আলোয় অর্ক ঘুমোচ্ছিল। তার মুখ ফ্যাকাশে, নিঃশ্বাস দুর্বল। মিতালি সারা রাত জেগে ছেলের কপালে হাত রেখে বসেছিলেন। অরিন্দম আর হঠাৎ করে সব বাজে কথা বলতে পারছিলেন না। আগের রাতের কুয়োর টান, সাদা চোখের ছেলেকে ধরে রাখা, সবই যেন দুঃস্বপ্ন। সকালে রতন আবার এলো। এবার সে এক বৃদ্ধা মহিলাকে নিয়ে এলো। নাম পদ্মাবতী দিদিমা। গ্রামের মানুষ বলে তিনি নাকি পুরনো সব ঘটনা জানেন। পদ্মাবতী এসে ছেলেকে দেখে গভীর নিঃশ্বাস ফেললেন। বাঁচাও মা, ঠাকুর, ও আবার ফিরে এসেছে। কে? কার কথা বলছো দিদিমা? কে ফিরে এসেছে? পদ্মাবতী ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 50 বছর আগে এই বাড়িতে জমিদারের ভাই থাকতো। তার মেয়ের নাম ছিল শিউলি। সুন্দরী মেয়ে, তবে মন ভীষণ ভঙ্গুর। শিউলির প্রেম হয়েছিল এক গ্রাম্য ছেলের সঙ্গে। জমিদার পরিবার সেটা মানতে পারেনি। তারা মেয়েটিকে দোতলার ওই ঘরে আটকে রাখে। মেয়েটি কাঁদত, অনশন করত,
কিন্তু কাউকে যেতে দেওয়া হতো না কাছে। অবশেষে একদিন সে পালিয়ে যায়, সরাসরি ওই কুয়োর ধারে। সেখানেই সে নিজের প্রাণ দেয়। বৃদ্ধার গলায় কাঁপুনি নেমে এলো। তারপর থেকে দোতলার ঘরে আর কুয়োর কাছে লোক যায় না। রাত নামলে শিউলির কান্না ভেসে আসে। অনেকেই টেনেছে সে, আর কেউ পেরেনি। অরিন্দম গম্ভীরভাবে বলল, কিন্তু আমাদের ছেলেকে সে কেন ডাকছে? যার প্রাণ অপূর্ণ থাকে সে সমান বয়সী প্রাণ চায়। হয়তো তোমার ছেলে তার ছেলেবেলার প্রেমিকের মতো দেখতে, কিংবা হয়তো এই বাড়ির উত্তরাধিকার রক্তের সঙ্গে তার অভিশাপ বাঁধা। মানে মানে কি বলতে চাইছেন আপনি? আমাদের ছেলেকে কি আর ছাড়বে না ও? তোমাদের এখনই কোনো উপায় খুঁজতে হবে, না হলে শিউলি ছেলেকে কেড়ে নেবে। তাহলে আজই দোতলার তালাবদ্ধ ঘর ভাঙতে হবে, ওখানেই তো সবকিছু শুরু। না, ওই ঘরে শিউলির শেষ চিহ্ন আছে। যারা ভেঙেছে তারা কেউ বাঁচেনি। কিন্তু অরিন্দম আর পিছু হাঁটলেন না। আমার ছেলে বিপদে, আমি সব জানতে চাই। সন্ধে নামার আগে অরিন্দম দোতলার ঘরের তালা ভাঙার ব্যবস্থা করলেন। মিতালি ভয়ে কাঁপছিলেন। অর্ক চুপচাপ বসেছিল, মুখে রহস্যময় হাসি, যেন সে জানে ভেতরে কি আছে। রতন আর পদ্মাবতী দিদিমাও সঙ্গে থাকলে। পদ্মাবতীর হাতে একটা পুরনো শঙ্খ আর কয়েকটা গঙ্গা জল ভর্তি পাত্র। রতন ফিসফিস করে বললেন, আজ রাত হয়তো সহজ যাবে না। তালা ভাঙতেই দরজাটা নিজে থেকে কেঁপে খুলে গেল। ভেতরে প্রবল স্যাঁতস্যাঁতে গন্ধ, মেঝেতে পুরনো কাঠের খাট, দেওয়ালে ছেঁড়া শিউলির ফুলের মালা শুকিয়ে ঝুলে আছে। সবচেয়ে ভয়ঙ্কর, খাটের পাশে একটা ভাঙা আয়না। আয়নায় ধুলো জমে থাকলেও সেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল একটা সাদা কাপড়ে মোড়া মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। মিতালি শিউরে উঠলেন। অরিন্দম গলাটা শুকিয়ে গেলেও বললেন, শিউলি। আয়নার ছায়াটা হালকা হাসল, তারপর মিলিয়ে গেল অন্ধকারে। আয়নার নিচে মেঝেতে কেটে রাখা কিছু অদ্ভুত চিহ্ন দেখা গেল, একদম সেই বইয়ের আঁকাপুকির মতো, যা অর্ক নিজের কাছে রেখেছিল। অর্ক হঠাৎ হাসতে হাসতে বলল, দেখলে বাবা, দিদি আমাকে শিখিয়েছে। না, আর এক মুহূর্ত দেরি করা যাবে না। রাত নামার আগেই কিছু একটা করতে হবে, না হলে ছেলেটাকে আর বাঁচানো যাবে না। বিকেলের আকাশে কালো মেঘ জমল, কিন্তু মনে হলো ঝড় নামবে না। অরিন্দম জানতেন আজ রাতটা সহজ হবে না। মিতালি ছেলেকে আঁকড়ে ধরে বসে আছে, যেন বুকের ভেতর লুকিয়ে রাখলে বিপদ থেকে বাঁচানো যাবে। পদ্মাবতী মন্ত্রপাঠ শুরু করলেন। রতন হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়েছিলেন দরজায়। অন্ধকার নেমে আসতে দোতলা ঘর থেকে ধীরে ধীরে কান্নার আওয়াজ ভেসে এলো। একটা তরুণীর কান্না। অর্ক তখন ঘরের কোণে দাঁড়িয়ে ফিসফিস করতে লাগলো, আমি তোমার কাছে আসছি। প্রেম কেড়ে নিলে
মিতালির বুক হিম হয়ে গেল। অরিন্দম ছুটে গিয়ে ছেলেকে শক্ত করে ধরলেন, না, তুই কোথাও যাবি না। কিন্তু অর্কের শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেল, টেনে রাখা কঠিন। হঠাৎ জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে গেল। সাদা কাপড়ে মোড়া শিউলির ছায়া দাঁড়িয়ে, তার চুল ভিজে আছে, ঠোঁট থেকে টপ টপ করে জল পড়ছে। সে হাত বাড়ালো অর্কের দিকে, কণ্ঠ ভেসে এলো, এসো, কাছে এসো, কই ফিরিয়ে দাও আমাকে, আমি একা নই। অর্ক চোখ বন্ধ করে প্রায় হাঁটতে লাগলো। মিতালি ছেলের গলা আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন, না, ওকে নিয়ে যেও না, ও আমার একমাত্র সন্তান। শিউলির ছায়া তখন ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকে পড়ল। পদ্মাবতী হঠাৎ শঙ্খ বাজালেন, গঙ্গা জল ছিটিয়ে দিলেন শিউলির দিকে। এক ঝটকায় ভেসে এলো করুণ আর্তনাদ। আমার দুঃখ দেওয়ালে ধুলো ঝরে পড়ল, লণ্ঠনের আলো কাঁপতে লাগলো। রতন ভয়ে চিৎকার করে উঠল, দিদিমা, দিদিমা, ও পুরো ঘর দখল করে ফেলেছে। অর্কের শরীর হঠাৎ ছটফট করতে লাগলো, তার কণ্ঠস্বর পাল্টে গিয়ে শিউলির মতো হয়ে গেল, আমার ঘর আমি ফেরত নিব, আমাকে আটকাতে পারবে না। অরিন্দম আর মিতালি মিলে ছেলেকে জাপটে ধরে রাখলেন। অরিন্দম গর্জে উঠল, তুই আমার ছেলেকে ছেড়ে দে, তুই মৃত, তোর এই দুনিয়ায় কোনো অধিকার নেই। যে প্রাণ নিয়ে আমি মরেছিলাম তার মতো প্রাণ তোমার ছেলের শরীরে আছে, ওকে আমি নেবই। ঘরের ভেতর হাওয়া ঝড়ের মতো বইতে লাগলো। শিউলির ছায়া আরো স্পষ্ট হয়ে গেল, যেন একদম রক্ত মাংসের মেয়ে, চোখে রক্ত জবার মতো লাল আভা। পদ্মাবতী বারবার মন্ত্র পড়ছিলেন, শঙ্খ বাজাচ্ছিলেন, কিন্তু শিউলি এক ধাক্কায় তার হাত থেকে শঙ্খ ছিটকে দিল। মিতালি কাঁদতে কাঁদতে ছেলের কপালে সিঁদুরের আঙুল ছুঁয়ে দিলেন। ও ও আমার সন্তান, মায়ের আশীর্বাদে জন্মেছে, কেউ ওকে ছিনিয়ে নিতে পারবে না। সেই মুহূর্তে অর্ক হঠাৎ কেঁপে উঠল, শরীর থেকে ধোঁয়ার মতো কিছু বেরিয়ে এলো। না, আমাকে আবার একা রেখো না। সে ছুটে অর্ককে জড়িয়ে ধরতে চাইল। অরিন্দম সামনে এসে দাঁড়ালো, আমার পরিবারের ওপর তোর কোনো অধিকার নেই। তারপরেই শিউলির ছায়া এক তীব্র ঝড়ের মতো ঘর কাঁপিয়ে মিলিয়ে গেল অন্ধকারে। সবাই হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ল। অর্ক তখন নিস্তেজ হয়ে মায়ের কোলে শুয়ে পড়ল। ভোরের আলোয় ঘরটা শান্ত লাগছিল, কিন্তু দেওয়ালের আয়নার এখনো হালকা দাগ দেখা যাচ্ছিল। একটা মেয়ের অর্ধেক ছায়া যেন সেখানে আটকে আছে। পদ্মাবতী গম্ভীর গলায় বললেন, এটা শেষ হয়নি, ওর দুঃখ মেটানো না গেলে ও আবার ফিরে আসবে। তাহলে তাহলে এবার কি হবে? আমরা ওর আসল সত্য খুঁজে বার করব। ভোরের আলোয় সবাই অবসন্ন। সারা রাতের দম বন্ধ করা ধস্তাধস্তির পর অর্ক তখনও ঘুমাচ্ছে। মিতালি ছেলেকে আঁকড়ে ধরে বসে আছেন, যেন আবার টেনে নেবে ভয়। পদ্মাবতী দিদিমা তখনও গম্ভীর। তিনি মাটির দিকে তাকিয়ে ধীরে ধীরে বললেন, তোমরা জানো, শিউলির মৃত্যুটা শুধু আত্মহত্যা ছিল না। মানে? শিউলি প্রেম করেছিল যে ছেলেটির সঙ্গে, তার নাম ছিল মহেন্দ্র। গরিব চাষা হলেও সে ছিল সাহসী, কিন্তু জমিদার পরিবার এই প্রেম মানেনি। একদিন রাতে মহেন্দ্রকে ধরে আনা হয় এই বাড়িতে। দোতলার সেই ঘরেই
তাকে নির্মমভাবে খুন করা হয়। মিতালি হাত দিয়ে মুখ চেপে ধরলেন। অরিন্দমের গলা শুকিয়ে গেল। শিউলি পালিয়ে মহেন্দ্রকে বাঁচাতে এসেছিল, কিন্তু দেখলো তার মৃতদেহ ওই ঘরেই পড়ে আছে। তখনই সে নিজের জীবনও কেড়ে নেয় সেই কুয়োর ধারে। রতন কাঁপতে কাঁপতে বলল, তাই তো, তাইলে শিউলি শুধু আত্মা না, সে নিজের প্রেমিককেও খুঁজছে। হ্যাঁ, অর্ঘর মধ্যে সে মহেন্দ্রকে খুঁজে পাচ্ছে, তাই ওকে ছাড়ছে না। কিন্তু এই অভিশাপ আমরা ভাঙবো কি করে? আমার ছেলে তো এখন বড় বিপদ। একটা মাত্র উপায় আছে, শিউলিকে তার মহেন্দ্রর সঙ্গে মিলিয়ে দিতে হবে। তাদের আত্মাকে এক করতে পারলেই শান্তি আসবে। কিন্তু কিভাবে? দোতলার ঘরে এখনো মহেন্দ্রের অস্থির ছাপ আছে। সেই ঘর থেকে তার আত্মাকে ডেকে শিউলির সঙ্গে একত্রিত করতে হবে, কিন্তু ঝুঁকি আছে। তখন অর্ক পুরোপুরি শিউলির দখলে চলে যেতে পারে। না না, আমি আমার ছেলেকে হারাতে পারবো না। কিন্তু যদি এটা না করি, শিউলি কখনোই ছাড়বে না। দোতলার ঘরে মাটিতে নতুন করে এক বিশেষ মণ্ডল আঁকতে হবে। কুয়োর জল দিয়ে পূজা করতে হবে। অর্ককে সেই মণ্ডলের ভিতরে বসাতে হবে, কারণ শিউলির আত্মা তখন ওর শরীরের ভিতর দিয়ে আসবে। রতনের চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। দিদিমা, এটা তো খুবই বিপজ্জনক। মুক্তি সব সময় সহজে আসে না। সন্ধ্যা নামার আগে হঠাৎ অর্ক ঘুমের ঘোরে উঠে বসে ফিসফিস করে বলতে লাগলো, আজ রাতে দিদি আসবে, ও বলেছে আমার সঙ্গে নিয়ে যাবে, কিন্তু তোমরা চাইলে আমায় বাঁচাতে পারো। কিভাবে বাবা? ওকে মহেন্দ্রের কাছে ফিরিয়ে দাও, নইলে আমায় ছাড়বে না। অর্ক আবার শুয়ে পড়ল। ঘরে স্তব্ধ নীরবতা নেমে এলো। তাহলে আজ রাতেই আমরা শিউলিকে মুক্তি দেব, না হলে আমার ছেলের জীবন শেষ। মিতালি অশ্রুসিক্ত চোখে স্বামীর হাত ধরলেন। পদ্মাবতী মন্ত্রপাঠের প্রস্তুতি নিতে লাগলেন। বাতাসে অদ্ভুত ভারী আবহ। রতন বাইরে তাকিয়ে দেখল, কুয়োর ধারে ইতিমধ্যে সাদা কাপড়ে মোড়া এক মেয়ের ছায়া দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে হাসছে, যেন জানে রাতের খেলা শুরু হয়ে গেছে। সন্ধে নামতেই দোতলার তালাবদ্ধ ঘর আবার খুলে দেওয়া হলো। পদ্মাবতী মাটিতে সাদা চালের গুঁড়ো দিয়ে মণ্ডল আঁকলেন। চারপাশে সরিষার তেল জ্বালানো প্রদীপ রাখা হলো। মণ্ডলের মাঝখানে অর্ককে বসানো হলো। অর্ক তখন অদ্ভুত শান্ত, তার চোখ আধ খোলা, ঠোঁটে ফিসফিসানি। মিতালি ছেলের হাত শক্ত করে ধরেছিলেন। অরিন্দম চারিদিকে তাকিয়ে যেন যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। রতন লণ্ঠন হাতে কোণে দাঁড়িয়েছিল।
মুখে আতঙ্ক স্পষ্ট। হঠাৎ চারিদিকের প্রদীপ একে একে নিভে গেল। শুধু লণ্ঠনের আলোতে দেখা গেল ঘরের দেওয়ালে ভেসে উঠেছে এক তরুণীর ছায়া, শিউলি। তার চোখ লাল, মুখে দুঃখ আর ক্রোধের ছাপ। সে ধীরে ধীরে অর্কের দিকে এগিয়ে এলো। মহেন্দ্র, এতদিন পর তুমি আমার কাছে ফিরে এসেছো। অর্ক ফিসফিস করে উত্তর দিল, হ্যাঁ, আমি এসেছি। না না, ও আমার ছেলে, মহেন্দ্র নয়। তুমি বুঝবে না গো, যে প্রেম কেড়ে নেওয়া হয়েছে তার যন্ত্রণা চিরকাল চলে। পদ্মাবতী তখন শঙ্খ বাজিয়ে মন্ত্র পড়তে লাগলেন। মণ্ডলের ভেতরে হঠাৎ বাতাস ঘুরতে শুরু করলো। দেওয়ালের আয়না ফেটে গেল। সেখান থেকে এক পুরুষের আবছা ছায়া বেরিয়ে এলো। সে মহেন্দ্র। অর্ধেক ছিন্ন দেহ, চোখে শূন্যতা। শিউলির দৃষ্টি সঙ্গে সঙ্গে নরম হয়ে গেল। মহেন্দ্র, তুমি অবশেষে। আমার অপেক্ষা শেষ করো। অর্ক হঠাৎ ছটফট করতে লাগলো। শিউলি তার দিকে ঝুঁকে গেল। তুমি আমার মহেন্দ্র, আমি তোমাকে ছাড়া যেতে পারবো না। না, আমার ছেলের শরীর দিয়ে তুমি তোমার প্রেম পূর্ণ করবে না। তিনি গিয়ে অর্ককে জাপটে ধরলেন, কিন্তু শিউলির ছায়া যেন অর্কের শরীর ভেদ করে ঢুকে পড়তে চাইছিল। মিতালি বুকের জোরে ছেলেকে আঁকড়ে ধরে কাঁদতে লাগলেন। ও আমার রক্ত মাংস, আমি মরে গেলেও কাউকে দেব না। শিউলি, ওকে ছেড়ে দাও, আমি আছি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। শিউলি থমকে গেল। তার মুখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অদ্ভুত, আত্মা হওয়া সত্ত্বেও সেই জল মাটিতে পড়ে ভিজে গেল। সে ফিসফিস করে বলল, কিন্তু ওরা তোমায় কেড়ে নিয়েছিল। এবার আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। শিউলি ধীরে ধীরে অর্কের শরীর থেকে সরে এসে মহেন্দ্রের দিকে এগোলো। দুজনের ছায়া একে অপরকে ছুঁতে ঘর ভরে গেল উজ্জ্বল আলোয়। আলো মিলিয়ে গেলে দেখা গেল শিউলি আর মহেন্দ্র নেই। শুধু দুটি শুকনো শিউলি ফুল মণ্ডলের মাঝে পড়ে আছে। অর্ক মায়ের কোলে অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু কিছুক্ষণ পর চোখ খুলে মৃদু স্বরে বলল, মা, আমি কোথায়? অর্ক, মিতালি আমার কাঁদতে অর্ক। কাঁদতে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। অরিন্দমের চোখে জল। পদ্মাবতী শ্বাস ফেলে বললেন, শেষমেশ ওরা মিলল। এ বাড়ি এখন শান্তি পাবে। পরদিন সকালে কুয়োর ধারে দেখা গেল জল অস্বাভাবিক পরিষ্কার। ভেতর থেকে সাদা ফুল ভেসে উঠেছে। মনে হচ্ছিল শিউলি আর মহেন্দ্র অবশেষে মুক্তি পেয়েছে। অরিন্দম, মিতালি আর অর্ক একসঙ্গে দাঁড়িয়েছিল। অরিন্দম স্ত্রীর কানে ফিসফিস করে বললেন, এই বাড়িতে আমরা আর ফিরবো না। মিতালি মাথা নাড়লেন। তাদের চোখে ভয় নয়, শুধু শান্তি আর অদ্ভুত এক বিষাদ। দূরে ভোরের আলোয় শিউলির হাসির মতো এক মৃদু সুর ভেসে এল। শুনছিলেন আজকের গল্প কুয়ো। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এরকম আরও গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।